আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসেতে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রশিদ। সংযুক্ত কোণের অনুপাত এটা আমরা আলোচনা করতেছিলাম। এই নিয়ে পূর্বে 3টি ক্লাস হয়েছে, আজকে 4র্থ ক্লাস। তো এই ক্লাসে তোমাদের অনেক প্রশ্ন পেয়েছি আমি, সেই প্রশ্নের উত্তরগুলো আমি প্রথমেই দিয়ে নিচ্ছি। গত ক্লাসে আমার যে অঙ্কটি একটু প্যান মিস্টেক হয়েছিল, তোমরা অনেকেই এই ভুলটা ধরতে পেরেছিলে। সে অঙ্কটি আমি প্রথমেই দেখাচ্ছি। গত ক্লাসে আমরা এই অঙ্কটি করিয়েছিলাম। এই অঙ্কটি একটু ভুল হয়েছিল, অনেকেই ভুলটা ধরতে পেরেছিলে। তার মানে এতে বোঝায় যে এই ক্লাসে তোমরা মনোযোগী ছিলে, আমার কিছুটা অমনোযোগ ছিল। সাইন 90 ডিগ্রি প্লাস 15, সাইন 270 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস কস 360 ডিগ্রি প্লাস একটু ক্যালকুলেটরে হিসাব করে নিই, 90 ডিগ্রি প্লাস কস 360 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। সম্ভবত এটাই ছিল আমাদের। ক্যালকুলেটর ইউজ করলে আমরা এটাই মনে হয় পাবো। হ্যাঁ, ঠিক আছে। ভাঙানোটা ছিল এরূপ। 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সাইনটা হয়ে যায় কস। 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ধনাত্মক। 270 ডিগ্রি প্রথম ক্লাসে আমরা বলেছিলাম 270 ডিগ্রিতে ত্রিকোণমিতিক মূল অনুপাতের পরিবর্তন হবে। তাহলে 270 ডিগ্রিতে এখানে আছে সাইন, হয়ে যাবে কস 15 ডিগ্রি। চিহ্নটা কি হবে? 270 ডিগ্রি মাইনাস থিটা, 90 180 270 মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, মাইনাস 360, এটা 0, কস 90 ডিগ্রি প্লাস 360, এটাও 0, কস 180 ডিগ্রি। তো এটা কাটা যাবে। কস 90তে হলো 0, কস 180 ডিগ্রিতে -1 সমান -1, এটাই আনসার। ওই দিন এই জায়গাটাতে আমাদের একটু ভুল ছিল। আশা করি এখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। নাফিস হাসান সাজিদ, সে একটা প্রশ্ন করেছিল যে চিহ্নটা কিভাবে বাহির হয়, ধনাত্মক ঋণাত্মক হয়। এটা আমি পূর্বের প্রথম ক্লাসটাতে আলোচিত হয়েছে, এটা অনলাইনে আছে, তোমরা একটু চেষ্টা করো প্রথম ক্লাসটা একটু ফলো করতে, তাহলে এটা উত্তরটা পেয়ে যাবে। তারপরে একটা প্রশ্ন করেছিলাম মোহাম্মদ আসিফ রায়হান পারভেজ। আসিফ রায়হান পারভেজের অঙ্কটি আমি দেখাচ্ছি। তোমরা যখন কোনো প্রশ্ন করবে ডেফিনিটলি করলে উত্তর দিতে সুবিধা হয়। দেখো, ওর অঙ্কটি ছিল এরকম। সাইন 480 কস 750 ডিগ্রি প্লাস কস মাইনাস 660 ডিগ্রি সাইন মাইনাস 870 ডিগ্রি। এই সাইন 480 কস 750, প্রথম দিনের সূত্র আলোচনা করেছিলাম, কস মাইনাস থিটা কস থিটা, সাইন মাইনাস থিটা, তাহলে কি হয়? মাইনাস সাইন থিটা। প্রথম দিন আমরা যে সূত্র আলোচনা করেছিলাম ওখানে এটা ছিল cos মাইনাস থিটা cos থিটা sin মাইনাস থিটা মাইনাস sin থিটা। এখন আমরা এগুলোকে একটু ভেঙে ফেলি ক্যালকুলেটরের সাহায্যে।
যেহেতু প্রত্যেকটা মান 360 ডিগ্রির বেশি, তাই আমরা 360 ডিগ্রি নিয়ে এগুলোকে ভাঙবো। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটাকে ভাঙি তাহলে এরকম হয়, সাইন 360 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি কস 2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ক্যালকুলেটর ইউজ করবে, এগুলো ভাঙানো যাবে ক্যালকুলেটারে। কস 2 ইন্টু 360 মাইনাস 60 ডিগ্রি, এই মাইনাসটা সামনে চলে আসে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে সাইন 2 ইন্টু 360 প্লাস 150। তাহলে দেখো আমি ক্যালকুলেটরের সাহায্যে করেছি, তবু একটু দেখে নেই। 360 যোগ 120, তারপরে 2 ইন্টু 360 প্লাস 30 ডিগ্রি প্লাস 2 ইন্টু 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 ইন্টু 360 মাইনাস প্লাস 150 ডিগ্রি। এটা ভেঙে নিলাম ক্যালকুলেটরের সাহায্যে আমরা এইভাবে ভেঙে নেব। যদি কোণগুলো 360 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে সেগুলো আমরা এভাবে ভেঙে নেব। দ্রুত করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। এটা 0, সাইন 120 ডিগ্রি কস 30 ডিগ্রি 360, 0, কোনো কোয়াড্রেন্ট দেখতে হয় না, অনুপাতের চিহ্ন পরিবর্তন দেখতে হয় না, অনুপাতের পরিবর্তন এটা নিয়েও আমাদের, এটাকে নিয়ে আমরা চিন্তা করতে হয় না। এটা 0, কস মাইনাস 60 ডিগ্রি, এটাও 0, সাইন 180 ডিগ্রি। আমরা ভেঙে নিলাম। 360-এ ভাঙলে এই একটা সুবিধা পাওয়া যায় যে এতে চিহ্ন বা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় কি হয় না এই নিয়ে চিন্তা করতে হয় না। এটাকে আমরা ভাঙতে পারি। 120 সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস কস মাইনাস থিটা কস থিটা। এটাকে ভাঙতে পারি 180 মাইনাস 30 ডিগ্রি, 180 থেকে 30 বিয়োগ করলে হয় 150 ডিগ্রি। এটাও 180 মাইনাস 60 ডিগ্রি করা যেত, একটা 90 দিয়ে ভাঙলাম, একটা 80 দিয়ে ভাঙলাম বোঝানোর সুবিধার্থে। 90 ডিগ্রিতে অনুপাতের পরিবর্তন হবে, সাইনটা হয়ে যাবে cos 30, 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, চিহ্ন যা আছে তাই থাকবে। সাইন cos 60 ডিগ্রি, 180-তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, সাইনেই থাকবে, সাইন 30 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ধনাত্মকই থাকবে। এখন আসো cos 30, cos 30-এর মান হলো √3/2, এটাও তাই √3/2 মাইনাস cos 60-তে হাফ, সাইন 30-তে হাফ, 3/4 মাইনাস 1/4, 4, 3 minus 2 equal to 1/2। এই তারপর মেহেদি হাসানের প্রশ্নটা দেখো। আমি এখনো সংযুক্ত কোণের অনুপাত এই অধ্যায়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। মেহেদি হাসান, তুমি একটা প্রশ্ন পাঠিয়েছো এরকম, সাইন থিটা প্লাস
cos থিটা ইকুয়াল টু √2 বলেছ এই ত্রিকোণমিতিক ইকুয়েশনটির একটা সমাধান থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। এটা বলছো যে এই মানটি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কেন? এটা একটা সমাধানের অঙ্ক। সে ইকুয়েশনটা পাঠিয়েছে এভাবে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। এর একটা ভ্যালু, একটা থিটার মান হচ্ছে থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। এই মানটা এই ইকুয়েশনে গ্রহণযোগ্য নয়। এটা কেন গ্রহণযোগ্য নয় এই প্রশ্নটাই তুমি জানতে চেয়েছ। একটু খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড এই ভ্যালুটা আমরা বসাই। সাইন 135 ডিগ্রি প্লাস কস 135 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। 5, হ্যাঁ ঠিক আছে, ভেঙে দিলাম। 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, সাইন কি হয়ে যাবে? কস 45 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ধনাত্মক, প্লাস 90 ডিগ্রিতে পরিবর্তন হয়, এই কসটা হয়ে যাবে সাইন 45 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, যে 90 প্লাস এই জায়গায় সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ নেগেটিভ 1/√2 মাইনাস 1/√2, তার মানে কি 0। ডান পাশে কি আছে? ডান পক্ষে কি আছে? √2। বাম পক্ষে পেয়েছো 0, ডান পক্ষে পেয়েছো √2। এটা কি হয় নাই? সমান হয় নাই। এই জন্য এই মানটি গ্রহণযোগ্য নয়। কোনো ইকুয়েশনে যখন মূল থাকে সেই মূলটা বাম পক্ষ এবং ডান পক্ষে সমান হতে হবে। বাম পক্ষে এই ভ্যালুটা বসাও, যদি ডান পক্ষ সমান না হয় তাহলে এই থিটাকে এই সমীকরণের মূল বা মান বলা যাবে না। যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো এটা তার ভ্যালু, এটা তার মান। এই জন্য থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি এই ইকুয়েশনের মান নয়, ভ্যালু নয়, বা তার কোণ নয়। এই যেহেতু আরেকটি প্রশ্ন তুমি পাঠিয়েছিলে, সেই উত্তর এভাবে ক্যালকুলেটর সাহায্যে তুমি করতে পারো, তাহলে দেখবে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা মান সমান হবে না। এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তারপরে আসো একটা কোশ্চেন, সেটা পাঠিয়েছ সাবরিনা মেহরিন। ও একটি প্রশ্ন পাঠিয়েছে। এখন আমরা এই প্রশ্নটির উত্তর দিচ্ছি। ওর প্রশ্নটি ছিল যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা n শূন্য বা যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা হলে সাইন n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6। এটা সাবরিনা মেহরিন, তুমি এই প্রশ্নটি পাঠিয়েছ, বলেছ স্যার এই অঙ্কটি আলোচনা করার জন্য। দেখো এই প্রশ্নটি কি বলা হয়েছে, প্রথম আমরা একটু শুরুতে দেখি। n শূন্য বা যে কোনো অখণ্ড সংখ্যা হলে, এখানে এই অঙ্কটার আলোচনার আগে একটু পূর্ব আলোচনার দরকার আছে। যেমন -1 হোল টু দি পাওয়ার n, এটা কি, এটা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। -1 হোল টু দি পাওয়ার n, এই কথাটার মানে হলো -1 n সংখ্যক বার গুণ। যদি তাই হয় তাহলে এটার মান কত হবে? এটার মানটা নির্ভর করে কত। আমরা এখানে n এর মান 2 বসালাম,
তাহলে -1 ইন্টু -1 তার মানে 1 -1 এটার মান 3 বসালাম, তাহলে -1 ইন্টু -1 ইন্টু -1 এটা প্লাস -1। তাহলে এই দুটো এক্সাম্পল থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি, বলতে পারি যে n এর মান যদি জোড় হয় তাহলে সেটা হবে 1, n এর মান যদি বেজোড় হয় তাহলে সেটা হবে কত? -1। এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। তাহলে আমরা বলবো এখন -1 হোল টু দি পাওয়ার n এটা সমান 1 লিখব যখন n জোড়। আবার -1 হোল টু দি পাওয়ার n সমান -1 লিখব যখন n বেজোড়। আবার বলতেছি n যদি জোড় হয় তাহলে এটার ভ্যালু হবে 1, n যদি বেজোড় হয় এটার ভ্যালু হবে -1। পাওয়ার যতই হোক, শুধু প্রশ্নটা হলো জোড় এবং বেজোড়ের। তারপরে আসো এটার আলোচনা করে দিলাম। এখন আসো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে কি বোঝায়? অখণ্ড সংখ্যা বলতে বোঝায় পূর্ণ সংখ্যা, খণ্ডিত নয়, যেমন ভগ্নাংশ নয় এমন সংখ্যাগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা। 1 2 3 4 5 এগুলো, -1 -2 -3 -5 এগুলো, এই মানগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে এই যে একটা রাশি, এই রাশিটার মান আমরা বের করব। যদি শূন্য হয় তাহলে, আর অখণ্ড সংখ্যা হলে। অখণ্ড সংখ্যা আমাদের 3 ধরনের হয়। কি 3 ধরনের হয়? একটা হলো শূন্য, একে আলাদা স্তরে রাখা হয়েছে। আরেকটাকে আমরা বলি জোড় সংখ্যা, আরেকটাকে আমরা বলি বেজোড় সংখ্যা। এই 3 ধরনের পূর্ণ সংখ্যা আছে। শূন্য এটা একটা জায়গায় অবস্থান, একটা নির্দিষ্ট জায়গায়, কারণ শূন্য জোড় বেজোড়ে নয়। এক হলো জোড়, একটা হলো বেজোড়। এই 3টা মিলে হলো আমরাকে বলি কি বলি? পূর্ণ সংখ্যা। তাহলে n = 0, যখন n = 0 তখন এর মান কত হবে? sin n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। ভ্যালুটা বসাই। sin n 0 হলে এটা 0 প্লাস -1 0 π/6। একটি কথা মনে রাখবা, এনিথিং কোনো কিছু এর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে এটার মান হবে 1। তার মানে এটা 1 sin π/6 এর মানে হচ্ছে sin 30। sin 30 হবে হাফ। এই রাশিটির মান n = যদি 0 হয় তাহলে তার মান হবে হাফ। এখানেই শেষ নয়। এখন যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা মানে এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 এগুলো বসাইতে পারি। তো এগুলো যদি আমরা বসানো শুরু করি তাহলে কোথায় গিয়ে শেষ হবে? এই শেষ জিনিসটা আমাদের অজানা থেকে যায়। এই জন্য আমরা এই অখণ্ড সংখ্যাগুলোর মধ্যে আমরা শূন্য নিয়েছি প্রথম, তারপরে দেখাবো জোড়, তারপরে দেখাবো বেজোড়। এখানে জোড় এবং বেজোড় সংখ্যাগুলো আমরা রাশি দ্বারা প্রকাশ করব। কি রাশি দ্বারা প্রকাশ করব? রাশিটা কি? যেমন জোড় সংখ্যাকে আমরা লিখি 2n দ্বারা, n = বলি 1 2 3 4 5, যাই থাকুক না কেন সেটা কি হবে? জোড় সংখ্যা হবে। তারপর আমরা বেজোড় সংখ্যাকে রাশি দিয়ে যদি প্রকাশ করি, বেজোড়, সেটাকে আমরা লিখি 2n + 1। এই দুটো রাশি আমরা ইউজ করি জোড় এবং বেজোড়ের সাথে। কোনো সংখ্যার সাথে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়। কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা বেজোড় সংখ্যা হয়। তো এখানে আমরা সেই 0টা দেখে এলাম। জোড় এবং বেজোড় এদের ক্ষেত্রে কি হয়? যখন n = 4m
4m কেন নিলাম, এটা আমরা আলোচনায় আসতেছি। 4m কেন নিলাম, আগে অংশটার মানটা আগে বের করি। n ইকুয়াল টু 4m, m হলো যে কোনো পূর্ণ সংখ্যা, 0 1 2 3, 0 -1 2 3 এগুলো বসানো যাবে। তাহলে দেখি আর মানটা কত আসে। বসাই, দেখো এখানে n এর জায়গায় বসিয়েছি 4m। 4m হচ্ছে জোড় সংখ্যা, 4m জোড় সংখ্যা। কোনো সংখ্যার সাথে যদি কোনো জোড় সংখ্যা গুণ অবস্থায় থাকে সেটাকে আমরা জোড় সংখ্যা বলি। এখানে 4 হচ্ছে একটি জোড় সংখ্যা, তাহলে m যে কোনো সংখ্যাই হোক সেটা কি হবে, জোড় সংখ্যা হবে। যে কোনো সংখ্যা বলতে অখণ্ড পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো ভগ্নাংশ মান এটা গ্রহণযোগ্য নয়। তাহলে n এর জায়গায় যদি 4m আমরা কাটাকাটি করলাম, তাহলে 2π × m, এখানে 2π 360, 360-এর সাথে যে কোনো সংখ্যা গুণ থাকুক সেটা 0, আমরা পূর্বের আলোচনা থেকে জানি। তাহলে π/6, π/6 সমান হলো হাফ। এখন আসো এটার মান -1⁴m, আমরা একটু আগেই আলোচনার আগে এটা দেখিয়েছি, -1 উপরে এই সংখ্যাটা যেহেতু জোড় এই জন্য এটার মান কি হবে, 1 হবে। তাহলে sin π/6 সমান হচ্ছে হাফ। এখন এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে হয়তো জাগতেছে যে স্যার 4m কেন নিলেন। এই প্রশ্নটা পূর্বেই আমি করেছি যে 4m কেন নিলেন স্যার, 2n নিলেন না কেন। 2n তো আমি একটু আগেই বলেছি জোড় সংখ্যা 2n রাশি দ্বারা হয়, 2n + 1 দ্বারা হয় বেজোড় সংখ্যা। তো 2n না নিয়ে আমি কেন 4n বা m যাই বলি m নিলাম কেন, কারণ এখানে দেখো n পাইকে 2 দ্বারা ভাগ করা আছে। যদি তুমি এখানে 2n নেও, যেহেতু 2 দ্বারা ভাগ করা থাকে, তাহলে 2 2 কাটা গেলে এই সংখ্যাটা তখন জোড় বেজোড় দুইটাই নির্দিষ্ট করে। এই জন্য আমরা এটাকে কিনেছি 4m জোড় সংখ্যা, এটা একেবারেই জোড় সংখ্যা নির্দেশ করে। কিন্তু এখানে এই 2 ভাগ করার কারণে এখানে 2 দাও, তাহলে কি হয় 2m, তাহলে জোড় সংখ্যা সেটা জোড় সংখ্যাই থাকে। তা না হলে এই সংখ্যাটি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই জিনিসটাই মনে রাখো যে n = 4m নেওয়ার উদ্দেশ্য হলো এখানে 2 দ্বারা nটাকে 2 দ্বারা ভাগ করা আছে, এই জন্য আমরা n = 4m নিয়েছি। n = 4m বসানোতে মান হয়েছে কত, হাফ। তার মানে কি n = 4m, m আমি কি বলছি, m আমি বলছি 0 1 2 3 ধনাত্মক ঋণাত্মক দুইটাই গ্রহণযোগ্য। তো 0 তো 0ই, এটা আমার দরকার নেই। 1, তাহলে যদি 1 বসাই তাহলে 4, 2 বসাই 8, 3 বসাই 12, 4 বসাই 16, এই ধরনের জোড় সংখ্যা। তাহলে n এর মান 4m বসানোতে হাফ পেয়েছি। তোমরা যদি n এর মান 4, 8, 12, 16 এইভাবে 4 ব্যবধানে অসীম পর্যন্ত যাইতে থাকো, আর এই ভ্যালুটা যদি এখানে বসাতে থাকো, সর্বদাই হাফ হবে। এই জন্য আমি বলছি যে অখণ্ড সংখ্যাগুলোকে আমি 3টা অংশে, একটা হলো জিরো, একটা হলো জোড়, একটা হলো বেজোড়। তাহলে সরাসরি এই ধরনের জোড় বেজোড় না বসিয়ে আমরা কি করেছি, রাশির দ্বারা প্রকাশ করেছি জোড় সংখ্যাটাকে 4m, n = 4m। এটাই আমি এই বাক্যটা, গাণিতিক বাক্যটিতে বসিয়েছি, যার মান হয়েছে হাফ। তার মানে এই হাফ মানটি 4, 8, 12, 16 এর জন্য এই হাফ মানটি আসবে। বাকিগুলো কোথায় আছে, আমরা নেক্সট ধাপে যাই, বাকিগুলো নেক্সট ধাপে আসবে। যখন n = 4m + 1, দেখো
কোনো জোড় সংখ্যার সাথে 1 যুক্ত, মানে এটা কি বেজোড় সংখ্যা। আমরা ক্যালকুলেট করি। এই দেখো, এটাকে আমরা কি করলাম, 4m + 1 π/2 গুণ করে দাও, তাহলে কাটাকাটি করলে 2m π + π/2। তো এই জিনিসটা দেখো, এখানে 2π × m, 2π মানে 360 মানে 0, থাকে কত π/2, π/2 প্লাস π/6, এটা 0, π/2 প্লাস এত, এটা বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা হলে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আমি চিহ্নটা দেই নাই, চিহ্নটা এখন দিচ্ছি। এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। এটা 4m + 1, কোনো জোড় সংখ্যার সাথে 1 যুক্ত হলে এটা বেজোড় হয়। আর -1-এর উপরে যদি কোনো বেজোড় সংখ্যা থাকে তাহলে তার ভ্যালু হয়ে যায় মাইনাস, এই জন্য এখানে মাইনাস। এটা 0, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সাইনটা হয়ে যায় কস, কস π/6। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, যার জন্য এটা চিহ্ন প্লাই থাকবে। তাহলে cos 30, cos 30 এর মান হলো √3/2। এখন কোন সব ভ্যালুর জন্য আমি √3/2 পেলাম একটু দেখি। n = 4m + 1, তো এখন 0 বসাইলে 1, 2 বসাইলে 8, 0 বসাইলে 1, 1 বসাইলে 5, 2 বসাইলে 9, 3 বসাইলে এই ভ্যালুগুলোর জন্য এই n এর মান যদি তুমি এইগুলো বসাও তাহলেও তার মান √3/2ই আসবে। এইটা বসানোতে যে ভ্যালুটা পাইছি √3/2, এদের ক্ষেত্রেও আমি পাবো √3/2। তারপরে নেক্সট, যখন n = 4m + 2, এটা কিন্তু জোড় সংখ্যা। আগেই বলেছি কোনো সংখ্যার সাথে কোনো জোড় সংখ্যা গুণ করলেও জোড়, তারপর যোগ করলেও সেটা কি হয়, জোড় সংখ্যাই হয়। -1-এর উপরে জোড় আছে, তাহলে সেটা হয়ে যাবে 1, গুণ করে দাও, গুণ করে দাও, 2πm প্লাস 2 কাটা গেলে হবে পাই, এটা হবে 1, 1 হইলে π/এত, এটা 0, π + π/6, 180, 180-তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, পাই মানে 180, 180-তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, সাইন সাইনই থাকবে, সাইন π/6। এখন প্রশ্ন হলো 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট, 90, 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ নেগেটিভ, নেগেটিভ, এই জন্য মাইনাস আসছে। চিহ্ন কিভাবে হয়, যেভাবে অল সাইন tan cos, এখানে অল পজিটিভ, এখানে সাইন, এখানে cos, এখানে অল সাইন tan
কস, বাকিগুলো নেগেটিভ। তাহলে এটার মান কত হবে? মাইনাস হাফ। n ইকুয়াল টু 4m প্লাস 2, তার মানে এটার মান হচ্ছে কত? হাফ। এটার মান হাফ। কোন সব মানের জন্য আমরা একটু দেখে নিই, যে মানগুলো ফাঁকে ফাঁকে আছে। n ইকুয়াল টু 0 বসাইলে 2, 1 বসাইলে 6, তারপর 2 বসাইলে 10, এই ভ্যালুগুলো 2, 6, 10 বা 14 ইত্যাদি, এই যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো যদি এখানে বসাও তাদের ক্ষেত্রে মান হাফ হবে। আমরা এই সমস্ত মানগুলোকেই আমরা 2m প্লাস 2 দ্বারা রাশি দ্বারা প্রকাশ করেছি। তারপরে আসো নেক্সট ধাপ। যখন n ইকুয়াল টু 4m প্লাস 3, বেজোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যার সাথে কোনো বেজোড় সংখ্যা যোগ হইলে সেটা কি হয়? বেজোড় সংখ্যা হয়ে যায়। এই জন্য এটাকে আমরা কি বলবো? এটা বেজোড় সংখ্যাই বলবো এটাকে। তাহলে আমরা এটা বসাই। ফোর এম প্লাস 3 ইন্টু পাই বাই 6, এই সাইন 2 পাই ইন্টু এম প্লাস 3 পাই বাই 2, এটা মাইনাস হবে যেহেতু -1-এর উপরে যে পাওয়ারটা আছে সেটা ঋণাত্মক, এম যে কোনো অখণ্ড সংখ্যার জন্য। তাহলে এটা হয়ে যাবে মাইনাস পাই বাই 6, 2 পাই যেহেতু এটা 0, 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 6। এই 3 পাই বাই 2 এটা হলো 270 ডিগ্রি, 90 ডিগ্রিকে 3 দ্বারা গুণ 270 ডিগ্রি। এখন আসো 270 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। 270 ডিগ্রিতে কি হবে? 270 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। এই সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে, কস পাই বাই 6। এখন আসো এটা কোন কোয়াড্রেন্ট? এই দেখো 90, 90 এর পরে 180, তারপরে 270, মাইনাস বলছে, তার মাইনাস বললে পিছনে আসবে ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ। এই জায়গাটা হলো 270 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অল সাইন, তার মানে এই কোয়াড্রেন্টের সাইন ঋণাত্মক, এটা হবে মাইনাস। তাহলে হবে কত? মাইনাস cos 30 মান হলো √3/2। কোন সব ভ্যালুর জন্য আমরা এটা পেয়েছি? n ইকুয়াল টু 4m প্লাস 3, তার মানে দেখো 0 বসাইলে 3, 1 বসাইলে 7, তারপরে 2 বসাইলে 11 ইত্যাদি। এটার জন্য আমরা মাইনাস √3/2 পেয়েছি, অর্থাৎ এই সকল সমস্ত বেজোড় সংখ্যার জন্য -3/2 আসবে। এখন তিনটা ধাপ যদি আমরা একত্র করি, n ইকুয়াল টু 4m, n ইকুয়াল টু 4m প্লাস 1, n ইকুয়াল টু 4m প্লাস 2, n ইকুয়াল টু 4m প্লাস 3। এই চারটা ধাপ আমরা এখানে ব্যবহার করেছি, কারণ এই অখণ্ড বা জোড় বা বেজোড় সংখ্যাগুলোকে নির্দেশ করার জন্য এখানে চারটা ধাপের প্রয়োজন হয়েছে, যেহেতু আমরা এখানে 4 জোড় সংখ্যাটা 4 ইউজ করেছি এই জন্যে, কারণ এখানে 2 দ্বারা ভাগ করা হয়েছে বিধায় আমাদের চারটা ধাপ নিতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তবে যেখানে এই 2 নাই, তার মানে যদি এরকম হয় সাইন ইকুয়াল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6, যদি এই জাতীয় কোনো অঙ্ক থাকে ভ্যালু বের করতে বলে, তাহলে এখানে অখণ্ড সংখ্যা শুধুমাত্র n ইকুয়াল টু 2m, তারপরে হবে n ইকুয়াল টু 2m প্লাস 1। এখানেই সকল জোড় বেজোড় অখণ্ড সংখ্যাগুলো চলে আসবে এই দুইটা রাশির দ্বারা। যদি ভাগ থাকে তাহলে চারটা ধাপের প্রয়োজন হবে। এখানে 2 দ্বারা ভাগ হয়েছে বিধায় এখানে চারটা ধাপের প্রয়োজন হয়েছে। এটাও জোড়, এটাও জোড়, এটাও বেজোড়, এটাও বেজোড়। আমি ডান পাশে ভেঙে ভেঙে তোমাদেরকে এই জিনিসগুলো
বুঝিয়েছি। এখন এই 4টা জিনিসকে তুমি একত্র করে দেখো যে 1 থেকে 1 2 3 4 আপ টু অসীম পর্যন্ত, এটা ধনাত্মকের জন্য প্রযোজ্য, এটা ঋণাত্মকের জন্য প্রযোজ্য। অঙ্কটা এই অধ্যায়ের এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যায় একটু মানে ক্রিটিক্যাল টাইপ হয় আমাদের, যখন অঙ্কগুলো করতে করতে একটু ম্যাচুরিটি আসবে, এই অধ্যায়টা সামনের অধ্যায়টা এরকম যখন একটু আগাবো, দেন এই অঙ্কগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে বুঝে আসতেছে। প্রথম অবস্থা হয়তো একটু মনে হবে বেশ জটিল বা স্যার একটা ক্রিটিক্যাল অঙ্ক করলো। তো যাই হোক, তোমাদের কোশ্চেন ছিল এটা, এজন্য আমি চেষ্টা করেছি এটাকে সমাধান করে দিতে। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে নির্দিষ্ট অংশটুকু আমাকে মেসেজ দিবা, তাহলে আমি তোমাদের এটি সমাধান করে দিতে পারবো। এরপরও আরেকটু বলে দেই, এখানে আমরা যে কাজটি করেছি এই অঙ্কটার ক্ষেত্রে n = 4m, তার মানে এখানে আমরা ব্যবহার করেছি 4 8 আপ টু, তারপরে n = 4m + 1, তার মানে এখানে কোনগুলো ব্যবহার করেছি, এখানে কোন মানগুলো ছিল বেজোড় সংখ্যাতে 0, তার মানে 1 বসাইলে 5, 2 বসাইলে এইগুলা, তারপরে n = 4m + 2, 1 বসাইলে 0 বসাইলে এখানে হবে 2, 1 বসাইলে 6, 2 বসাইলে 10, এই। তারপরে n = 4m + 3, 0 বসাইলে 3, 1 বসাইলে 7, 2 বসাইলে 11। দেখো, অখণ্ড সংখ্যাগুলো আমরা এই শর্তগুলোর জন্য নিয়েছি। যখন এই শর্তগুলোর জন্য মান পেয়েছো হাফ, তার মানে এই সকল মানের জন্যই সেটা হাফ। যখন এটার জন্য মান পেয়েছো সম্ভবত আমি জানি না কত, তাহলে সকল মানের জন্য এটা হবে তত। এবং এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। এটাকে একত্র করি, একত্র করো, দেখো কি আছে। 1 2 3 4 5 6 7 8 সব আছে। তার মানে যে কোনো অখণ্ড সংখ্যার জন্য ওই রাশিটার মান বের করা মানে এই যে মানগুলো। এখন যদি আমি 1 2 3 করে বসাইতাম, শেষ স্থানটা পাওয়া যেত না। যখন আমি রাশি ব্যবহার করে বসিয়েছি, তখন আমরা এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত মানগুলো আমরা বের করতে পেরেছি, একদম অসীম পর্যন্ত সেই জিনিসগুলো বের করেছি। এই জন্য 4টা ধাপের প্রয়োজন হয়েছে। যদি 2 দ্বারা ভাগ না থাকতো, তাহলে আমরা সরাসরি 2n বা 2n + 1 এটা দিয়েই আমরা শেষ করতে পারতাম। যাই হোক, আরেকটি শেষ প্রশ্ন নিচ্ছি আমি, এরপরে আর এই অধ্যায়ের আলোচনা আমরা করব না। আমরা নেক্সট দিন যৌগিক কোণের অনুপাত এই অধ্যায়টা করার চেষ্টা করব। এই অধ্যায়ের আলোচনা আমরা করব না আজকে। ছোট্ট করে দেখো, বলেছিল যে এই স্যার এই ভাঙানোটা বুঝি নাই। sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17 প্লাস cot স্কয়ার 41 পাই বাই 34 প্লাস মাইনাস cot স্কয়ার 23 পাই বাই 34। এটা বলেছিল বখতিয়ার সাগর এবং মাঝারুল ইসলাম, দুজনই এই প্রশ্নটা আবার পুনরায় বোঝানোর জন্য একটু বলেছিল। তাহলে দেখো, sec স্কয়ার এটা তো হলো 1 এর সাথে ব্যবধান, পাই মাইনাস 3 পাই বাই 17, 17 কে 17, 3 গেলে 14, মাইনাস sec স্কয়ার এটা দেখো এখানে 39, 17 দ্বিগুণ হলো 34, তাহলে আমরা 2 পাই নিব, 2 পাই প্লাস 5 পাই বাই 17, এটা cot স্কয়ার এখানে দেখো পাই প্লাস 34, 34 একে 34, আর কত প্রয়োজন হইতেছে 7 পাই, এই মাইনাস cot স্কয়ার এখানে দেখো পাই প্লাস 34, কত প্রয়োজন হয়
34 থেকে 34-এর সাথে 7 41, আর 34 থেকে 11 পাই বিয়োগ হলে পরে এটা হবে, 34 থেকে 11 বিয়োগ হলে ওটা হয়। তাহলে এখানে যেহেতু পাই 2 পাই, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। sec স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস sec স্কোয়ার 5 পাই বাই 17 প্লাস cos স্কোয়ার 7 পাই বাই 34 মাইনাস cos স্কোয়ার 11 পাই বাই 34। এখন দেখো এই দুটা ঠিক আছে। আমাদের সূত্রটা হলো সেকের সাথে ট্যানের, তার মানে আমাদের সূত্রটা ছিল এরকম, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই কটগুলোকে আমরা কি বানাবো, 10 বানাবো। মূলত জিনিস হলো এইটাকে ভাঙা, এইটাকে ভাঙা। তখন আমরা এটাকে ভাঙবো, 10 যেহেতু বানাবো এটাকে ভাঙবো আমরা পাই দ্বারা, cot পাই বাই 2 মাইনাস 17 বাই 5, 34 লসাগু করলে 34, 2 দিয়ে 34 17, 17 পাই মাইনাস 10 পাই, 17 থেকে 10 গেলে 7 পাই। এটা হলো মাইনাস cot পাই বাই 2 মাইনাস 17, এটা হলো 3 পাই। কেন দেখো 90 ডিগ্রিতে করছি কটকে 10 বানানোর জন্য, 90 ডিগ্রিতে ভাঙছি কটকে 10 বানানোর জন্য। তাহলে 34 17 পাই মাইনাস 6 পাই 11 পাই। তার এগুলা যা আছে তাই থাকবে, sec স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস sec স্কোয়ার 5 পাই বাই 17। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল tan স্কোয়ার 5 পাই বাই 17। এটা কি হয়ে গেল tan স্কোয়ার 3 পাই বাই 17। তারপরে এই যে এটা 1, এটা 1, এভাবে 0। তুমি ভাঙানোটার কথা বলেছিলে, ভাঙানোর আলোচনাটা আমরা এর আগেও করেছি। তোমরা সেই ভাঙানোর আলোচনাটা আবার দেখো, পূর্বের ক্লাসটা, দ্বিতীয় ক্লাসটা, তাহলে সম্ভবত উত্তরটা পেয়ে যাবে। এই ছিল আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো। আমরা নেক্সট যে অধ্যায়টা করব সেটা হচ্ছে যৌগিক কোণের অনুপাত। নেক্সট যে অধ্যায়টা সেটা হলো আমাদের কি, যৌগিক কোণের অনুপাত। এই অধ্যায়ে আর আলোচনা করব না, এরপরেও যদি কোশ্চেন থাকে তোমরা করতে পারবে, আমি নতুন অধ্যায়ের ফাঁকে ফাঁকে এগুলো আমি আলোচনা করব। তো নেক্সট অধ্যায়ের যে সূত্রগুলো, আমরা সূত্রগুলো দেখি, আমি সূত্রগুলো লিখে দিতাম, লেখার সময় আমার হাতে কম, তাহলে আমি যে কাগজটা লিখে নিয়ে আসছি এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এইটা একটু দেখো, আমার ধারণা তাহলে তোমাদের এই সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা ত্রিকোণমিতিক সূত্রেরই অঙ্ক আছে, সূত্র আছে। এই সূত্রগুলো মুখস্থ করে নিলেই আমি ওই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করতে পারবো। একটু দেখো, sin a প্লাস বি, sin a cos b প্লাস cos a sin b, sin a মাইনাস বি, sin a cos b মাইনাস cos a sin b, cos a প্লাস বি, cos a cos b মাইনাস sin a sin b, cos a মাইনাস বি, cos a cos b প্লাস sin a sin b। তারপরে আসো tan a প্লাস বি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, tan a মাইনাস বি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, cot a প্লাস বি, cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। তারপরে cot a মাইনাস বি, cot a cot b প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। এই সূত্রগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে যৌগিক কোণের অনুপাত এই অধ্যায়ের ক্ষেত্রে। আমি সূত্রগুলো এখানে লিখে লিখে বোঝাতে চেয়েছিলাম, তো আজকে সময় স্বল্পতার জন্য আজকের ক্লাসে হয়নি, আমি নেক্সট ক্লাসে সুযোগ পেলে দেখাবো। তবে এই সূত্রগুলো যদি শেখো তাহলে যৌগিক কোণের অনুপাতের অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো। অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো তোমরা বাসায় পড়বে, যেহেতু নেক্সট ক্লাসটা নেক্সট মঙ্গলবারে। আর এর আগে যদি আমাদের কলেজ খোলা হয়, আমরা কোনো নির্দেশনা পাই, তাহলে তো সরাসরি তোমাদের সাথে আমি ক্লাসে আলোচনা করতে পারবো। তবে না হলে এই ধারাটা এটা অব্যাহত থাকবে। তো ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে অবশ্যই করে রাখো, আমি নেক্সট ক্লাসে জবাব দেবো। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকা সবাই, ধন্যবাদ সকলকে।